দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ সবাইকে। শুরুতেই শিরোনাম জানাবো। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আজও সহকর্মীদের কর্মবিরতি। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করছে সবাই, সামনেও করবে মন্তব্য হাইকোর্টের। চিন্ময় কৃষ্ণকে আগেই বহিষ্কার করা হয়েছে, তার কার্যক্রমের জন্য সংগঠন দায়ী নয়। সংবাদ সম্মেলনে ইসকন সাধারণ সম্পাদক বললেন, নিষিদ্ধের দাবি অযৌক্তিক। বিভেদ সৃষ্টি সবসময়ই ইন্ধন জুগিয়েছে বিশেষ গোষ্ঠী মত বিশ্লেষকদের। সৌহার্দ্য বজায় রাখতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ। বাংলাদেশে যা হচ্ছে এটা কিন্তু বিচ্ছিন্ন কিছু না, এফেক্টেড বাই এটা বাইরের শক্তি দ্বারা ইনফ্লুয়েসড হয়, যেটা আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কনটেক্সট পার্সপেক্টিভটা কিন্তু আমাদের দেখতে হবে, বুঝতে হবে। সামরিক বাহিনীর কমান্ডো স্টাফ কলেজের গ্র্যাজুয়েশনের সনদ পেলেন দেশ বিদেশের 267 কর্মকর্তা। অর্জিত প্রজ্ঞা জারির কল্যাণে কাজে লাগানোর তাগিদ সেনাপ্রধানের। 3 মাসে শোধ না হলেই খেলাপি হবে ঋণ। সংজ্ঞায় পরিবর্তন এনে নতুন সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় ব্যাংক। আগামী বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন নির্দেশনা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকবো আমি জান্নাতুল কলি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছেন জেলা আইনজীবী সমিতি। সকাল থেকেই আইনজীবীরা কোনো মামলা পরিচালনা করছেন না। এজলাসে কোনো মামলার শুনানিও হয়নি, বন্ধ রয়েছে বিচারিক কার্যক্রম। আজ যে সমস্ত মামলার শুনানির কথা রয়েছে সেগুলো পরবর্তী তারিখ নির্ধারিত করে শুনানি করা হবে বলে জানিয়েছেন কর্মবিরতিতে থাকা আইনজীবীরা। দ্রুত আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আদালতে কোনো কাজকর্ম হবে না, আজকেও হবে না, এবং স্বাভাবিক যেগুলো এজলাস বসবে না, আইনজীবীরা কোনো মামলা শুনানি করবে না। পুরো আইনজীবী সমাজ শোকাহত, সেজন্য আমরা 2 দিনের জন্য আদালতের কোনো কার্যক্রমে আমরা অংশগ্রহণ করছি না, এবং বিচারকরা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 29 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে 27 জনকে কারাগারে পাঠানো হয়। আটক আরও কয়েকজনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তারেক আজিজ। পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে 69 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 1400 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার এবং আটককৃতদের মধ্যে কয়েকজন আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত বলে দাবি পুলিশের। ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা হয়, সাইফুল হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে, এমনটাও জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। এদিকে আইনজীবী সাইফুলের দাফন শেষে লোহাগাড়া থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ার ঘটনায় মামলা হয়েছে। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী লোহাগাড়া থানায় মামলাটি দায়ের করেন ক্ষতিগ্রস্ত গাড়ি চালক আহমেদ নেওয়াজ। থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় আটক ট্রাকের চালক এবং হেলপারকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় হয় এই দুর্ঘটনা। বহরে থাকা একটি গাড়ি ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়, তবে কেউ আহত হয়নি। এ বিষয়ে আরো তথ্য জানবো সহকর্মী মামুনুর রশিদ অভির কাছ থেকে। অভিজ্ঞ জানাবেন, আইনজীবীদের কর্মবিরতি প্রসঙ্গে বিস্তারিত কি কি তথ্য পেলেন নতুন করে, আর আইনজীবীরা সাইফুল হত্যার ঘটনায় কখন মামলা হতে পারে সে ব্যাপারে কিছু কি জানিয়েছে? কলি সাইফুল ইসলাম আলিফ যে আইনজীবী রয়েছেন তার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি, তবে তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে, সেটি কিন্তু আমরা খবর পেয়েছি। এবং আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু কোতোয়ালি থানা থেকে যে 3টি মামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর এবং পুলিশের উপর হামলা সহ যে 3টি মামলা করা হয়েছে, সেই 3টি মামলার প্রেক্ষিতে কিন্তু 14 জনকে গতকাল বিকেলের পরে চট্টগ্রাম আদালত ভবনে হাজির করা হয় এবং সেখান থেকে তাদেরকে
কারাগারে পাঠানোর আদেশ দেয় বিজ্ঞ আদালত। এবং এরপরে আমরা দেখেছি চট্টগ্রাম গতকালকের মতো আজকেও চট্টগ্রাম আদালতে যে সমস্ত আইনজীবীরা রয়েছেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সহ সকল আইনজীবীরা তারা আজকে কর্মবিরতি পালন করছেন। যে এই ঘটনাটি ঘটেছে ন্যাক্কারজনক, এই বিষয়ে আসলে তারা নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়ে তারা সকালে আসলে বিভিন্ন জায়গায় অর্থাৎ চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে আমরা দেখেছি মানববন্ধন করতে, এবং সেখান থেকে তারা আসলে দাবি তুলছেন যে এই হত্যাকাণ্ডটি হয়েছে গত কয়েক দশকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বা আদালত পাড়ায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি, এবং এর ব্যাপারে বলছিলেন যারা জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এবং আমরা পরিবারের সাথেও কথা বলেছি যে হত্যাকাণ্ডটি হয়েছে, তারাও আসলে বলছেন যে এটি ব্যাপারে আসলে আজকে বা কালকের মধ্যে একটি হত্যা মামলা করা হবে, এবং এর পরবর্তীতে আসলে প্রশাসন পুলিশ রয়েছেন তারা আসলে বলছেন যে হত্যা মামলা হওয়ার পরেই তাদের যে ব্যবস্থা সেটি একেবারে সর্বোচ্চভাবে নিশ্চিত করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করার দরকার তারা সেটি গ্রহণ করবেন। এবং আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে গতকালকে যেমন চট্টগ্রাম আদালতে যে সমস্ত বিচারিক কার্যক্রম শুনানিগুলো ছিল সেগুলো বন্ধ ছিল বা হয়নি, আজকেও একই অবস্থা। সকাল থেকে আমরা দেখেছি সকল ধরনের মামলার যে হাজিরা বা শুনানি সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং আজকের দিনে অর্থাৎ বৃহস্পতিবারে যে সমস্ত শুনানিগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু কোনোটি হয়নি। আমরা দেখেছি একেবারে মহানগর আদালত থেকে শুরু করে কয়েকটি আদালত আমরা ঘুরেছি, কোথাও কোনো ধরনের বেঞ্চ বসেনি বা কোনো আইনজীবী কোনো মামলার শুনানির ক্ষেত্রে বা কোনো ধরনের আইনি লড়াই তারা আসলে দাঁড়াননি। সবকিছু মিলিয়ে বলা যায় যে আজকের মতো পুরো দিনে তাদের যে কর্মবিরতি সেটি চলছে, এবং যে সাইফুল ইসলাম আলিফ যে আইনজীবী হত্যাকাণ্ড হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে যে সমস্ত জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য, এবং মামলা হলে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আশ্বাস কিন্তু সিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পর শোকে আচ্ছন্ন তার নিজ গ্রাম চট্টগ্রামের লোহাগাড়ার প্রত্যন্ত জনপদ ছুন্তির পথে প্রান্তরে শৈশব কৈশোর আর তারুণ্যের স্মৃতি, যা ভুলতে পারছেন না কাছের মানুষজন। থামছে না মমতাময়ী মায়ের আহাজারি, পরিবারের মধ্যমণিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে আল আমিন শিকদারের রিপোর্ট। বুকের ধন সাইফুল আর নেই, কোনোভাবেই যেন তা মেনে নিতে পারছেন না মমতাময়ী মা। ছেলের সাথে শেষ কথোপকথনের স্মৃতি মনে করে বিলাপ করেই চলেছেন। আমার ছেলের যারা আছে তাদের সেভাবে আমি বিচার চাই, সরকারদের বিচার চাই, সরকারদের বিচার চাই। আমি ফেলে না যাই, আমি দেখি মতো। তরুণ এই আইনজীবীর পৈতৃক বাড়ি লোহাগাড়ার চুনুতু ইউনিয়নের প্রত্যন্ত ফারাঙ্গা গ্রামে। 15 বছর আগে সদরের ট্যান্ডলপাড়ায় জমি কিনে সেখানেও বাড়ি নির্মাণ করে তার পরিবার। সাইফুলের মৃত্যুর পর শোকে আচ্ছন্ন পুরো গ্রাম। জীবন্ত অবস্থায় আমার মামাকে ইট দিয়ে মাথার মধ্যে ইট দিয়ে থেতলা করে ফেলছে এই অবস্থা, আর আমার মামার এদিকে গলা জবাই করে দেওয়া হয়েছে, এখানে কান কেটে ফেলছে। আমরা সেভাবেই বিচার চাচ্ছি, যেন কুনির মধ্যে যারা ছিল, যারা লিপ্ত ছিল তাদেরকে যেন সেভাবেই শাস্তি দেওয়া হয়। 5 ভাই ও 2 বোনের মধ্যে সাইফুল ছিলেন সবার মধ্যমণি, যিনি বোনদের সব সমস্যা আর আবদার মেটাতেন। সবই এখন অতীত। ভাই বলতো তো তুমি চিন্তা করিও না, আমি আছি, যত কিছু যা করতে হয় আমি করবো, তুমি চিন্তা করিও, টেনশন করিও না। সব সময় আমাকে সমাধান দিতে দেয়, সব সময় আমি আমার খাত থেকে সমাধান দিব। কল দিছে দে সম্বাদের রাত কা বল ডাক্তাররা আছে নিয়ে বল বালা থাকো, আমার ভাই কই পাইও, ভাই আমার ভাই চাই। 2021 সালে পারিবারিকভাবে বিয়ে করেন সাইফুল। আছে 3 বছরের কন্যা সন্তান তাসকিয়া। বাবা নেই তা বোঝার বয়স হয়নি, তাই তো বাবার সাথে ভিডিও কলে কথা বলার বায়না ধরছে বারবার। এখন কালকে থেকেও বারবার মাকে বলতেছে আমার বাবাকে কল দাও, বারবার বাবাকে খুঁজতেছে। কালকে কেউ জিজ্ঞেস করতেছে, বলছে বাবা শহরে গেছে, আসবে আবার। মেয়ে হয়তো আর বাবাকে কল দিতে পারবে না, আর বোনরা সবসময় তার ভাইয়ের সাথে আর কথা বলতে পারবে না, চাইতে পারবে না কোনো সমস্যার সমাধান। তবে এর বিচার চাইছে তারা, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় জড়িতদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।
ইসকন নিষিদ্ধের আবেদন শুনানিতে হাইকোর্ট বলেছেন, কোনো সংগঠন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এসব বিষয়ে আদালতের হস্তক্ষেপ দরকার নেই। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ইস্যুতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে উচ্চ আদালত সন্তুষ্ট বলেও জানায় হাইকোর্ট। বুধবার এক আইনজীবী ইসকন নিষিদ্ধের জন্য একটি মৌখিক আবেদন করলে সেই আবেদনের শুনানিতে এসব কথা বলেন হাইকোর্ট। বলেন, দেশের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান, সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেশে বসবাস করছে, সামনেও করবে এমনটাই আশা প্রকাশ করেন। এ সময় আদালত রাষ্ট্রপক্ষকে ইসকন ইস্যুর সবশেষ আপডেট দেওয়ার নির্দেশ দেন। এ সময় আইনজীবী জানান, আইনজীবী হত্যার ঘটনায় সরকারের করা 3টি মামলায় এখন পর্যন্ত 33 জন গ্রেফতার হয়েছে। এ সময় আদালত এই বিষয়ে সরকারকে তৎপরতা জারি রাখার নির্দেশ দেন। আইনজীবী হত্যা ইস্যুতে রাষ্ট্র কি করছে সে বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও জানান উচ্চ আদালত। আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিদের নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রকে ছেড়ে দিয়েছে। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল। তার কার্যক্রমের জন্য সংগঠন দায়ী নয় বলে জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। সকালে সংবাদ সম্মেলনে ইসকনের সাধারণ সম্পাদক জানান, ইসকন একটি শান্তিকামী সংগঠন। দাবি করেন, চিন্ময় কৃষ্ণ দাসের কার্যক্রমকে ইসকনের সাথে জড়িয়ে অনেকেই সংগঠনটির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যায় ইসকন জড়িত নয়, যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তিনি। একই সাথে ইসকন নিষিদ্ধের দাবিকে অযৌক্তিক আখ্যা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক। সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল, এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি। চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। ধর্মীয় সংঘাত সাধারণ মানুষ তৈরি করে না, বিশেষ গোষ্ঠীর ইন্ধনে সৃষ্টি বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন, ইতিহাসের সব সংঘাতেই ফায়দা লুটেছে এলিটরা, অথচ সংঘাত সহিংসতায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ। আর তাই ধর্ম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল সম্পর্কে মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তারা। এশিয়ার এই অঞ্চলের মানুষের ধর্মীয় অনুরাগ তুলনামূলকভাবে বেশি, হোক সে মুসলিম, সনাতন কিংবা বৌদ্ধ ধর্মের। তবে ধর্মজ্ঞানের স্বল্পতা কখনো কখনো ধর্মান্ধতায় পৌঁছায়। স্পর্শকাতর বিষয়ের এই সুযোগটি কাজে লাগায় কোনো কোনো গোষ্ঠী। 5 আগস্টের পর হঠাৎ মাথাচাড়া দেয় বিভিন্ন শ্রেণী পেশার আন্দোলন। প্রাতিষ্ঠানিক দাবি, পেশাজীবীদের সুবিধা বৃদ্ধি, শিক্ষার্থীদের দাবির সাথে যোগ হয় ধর্মীয় ব্যানারে মর্যাদার লড়াই। এসবের মাঝে একটি মামলায় গ্রেফতার হন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। এতে ক্ষোভের সৃষ্টি হয়, নির্মমভাবে হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম। আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী যে ভাইয়েরা, তারাও তো বাংলাদেশ, তারা কখনো চাবে না যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক, কারণ তারাই এই দেশে থাকে, এই দেশে বড় হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি আসলে তাদেরও ক্ষতি। তো আমাদের উচিত যে বিষয়টা এখন ধৈর্য ধরা। সাধারণ মানুষকে অস্থিরতা কি চায়? সবাই চায় শান্তিপূর্ণ দেশ, সবাই শান্তিতে থাকতে চায়। আসলে কে দোষী সেটা বের করলে, তাদেরকে শাস্তি দিলে দেখা যাবে যে সাধারণ জনগণ তখন আর এটা নিয়ে উদ্বিগ্ন থাকবে না। দেশভাগের আগে ও পরে সাম্প্রদায়িক সহিংসতার ইতিহাস আছে এ অঞ্চলে। তবে বরাবরই সুবিধাভোগীদের চাপে পিষ্ট হয়েছেন সব ধর্মের সাধারণ মানুষ। এবারও সেই চেষ্টা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। নিজের জীবন দিয়ে বিশেষ গোষ্ঠীর ইচ্ছের পুতুল না হওয়ার আহ্বান জানান এই বিশ্লেষক। প্রত্যেকটা ধর্মের মধ্যে দেখবেন যে এরকম উগ্রবাদিতা এবং আপনার পিউরিস্ট একটা গ্রুপ থাকে। আমাদের মুসলমান ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, হিন্দু ধর্মেও আছে, ইভেন ইহুদি ধর্মেও কিন্তু চমৎকার দুটো গ্রুপ আছে। আপনি হয়তো ভালো করে যদি দেখেন, আমরা অবজেক্টিভ লেন্স তৈরি করতে পারি না এই সাধারণ জনগণের, কারণ আমরা রাজনীতিবিদরা, আমরা শিক্ষক সমাজ, আমাদের বুদ্ধিজীবী মহল এই কাজটুকু আমরা করি নাই। ফলে সাধারণ মানুষকে আমরা দোষ দিয়ে লাভ নেই। তাদের মতে ভৌগোলিক রাজনীতির পরিসীমা এখন অনেক বড়। সেখানে কে কোন স্বার্থে রাজপথের গুটি চালাচ্ছেন তাও ভাবনার বিষয়। বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলেজ।
এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে যা হচ্ছে এটা কিন্তু বিচ্ছিন্ন কিছু না, এফেক্টেড বাই এটা বাইরের শক্তি দ্বারা ইনফ্লুয়েসড হয় যেটা আমাদের আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কনটেক্সট পার্সপেক্টিভটা কিন্তু আমাদের দেখতে হবে, বুঝতে হবে। আন্দোলন সংগ্রাম নিয়ন্ত্রণে এখনও মুনশিয়ানা দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন সরকারের কৌশলী ভূমিকা জরুরি। ইন্টেলিজেন্স যত ব্রাঞ্চগুলো আছে সেইগুলোকে আসলে রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য, এই সরকারকে সহযোগিতা যেন করে সেই জায়গায় একটু খবরদারি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অর্থাৎ প্রিএমটিভ অ্যাকশনটা আমাদের নিতে হবে। একটা ঘটনা ঘটে গেল, তারপর আমি ইন্টারভিউ করলাম, আমি বিটিং দ্য রায়োটিং করলাম, এই জিনিসগুলো দিয়ে সমাধান করলে বরং এই গভর্নমেন্টের ইমেজ আরও নষ্ট হবে। সেই সাথে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের পরামর্শ তাদের, যাতে অসচেতনভাবে অন্যের পেছনে না ছুটে চিন্তা করতে পারে নিজ বুদ্ধিতে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মানহানির মামলায় সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করেন উর্মি। এর কিছুক্ষণের মধ্যে আদালতে জামিন আবেদন করেন তিনি। এদিকে দুপুরে উর্মির বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির কথা রয়েছে। গত ৮ অক্টোবর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করেন উর্মি। একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি। আর এই অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন। যথাযথ পদোন্নতি, পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করা সহ ৯ দফা দাবিতে সমাবেশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবি আদায় আগামী বুধবার মহাসমাবেশেরও ঘোষণা দিয়েছে কর্মচারী নেতারা। সকালে সচিবালয়ে বাদামতলায় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ আয়োজিত সমাবেশে তারা এসব দাবি জানান। আর তারা দাবি করেন ২০টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড নির্ধারণ করে ৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়ন করতে হবে। আগের মতো শতভাগ পেনশন গ্র্যাচুইটি প্রথা চালু এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু দাবি করেন তারা। চাকরির বয়স সীমা ৫৯ বছরকে ৩ বছর বর্ধিত করে ৬২ বছর নির্ধারণের দাবি করেন তারা। এ সময় দাবি বাস্তবায়নে গড়িমসি এবং দুর্ব্যবহারের অভিযোগে এক যুগ্ম সচিবের অপসারণের দাবি জানান তারা। আপনারা কেউ বিস্তৃত হবেন না, সবাই ইউনাইটেড প্ল্যাটফর্মে থাকবেন এবং আমরা কিছুদিন সময় দেব। এর মধ্যে আমরা অফিসিয়ালি নেগোসিয়েট করব। নেগোসিয়েশনের মাধ্যমে যদি কোনো সমাধান না আসে তাহলে আমরা আগামী বুধবার সচিবালয় চত্বরে বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হলো। সমুদ্র সৈকত দখল করে স্থাপনা তৈরি অনেকটা খেলায় পরিণত হচ্ছে। সরকার ভাঙে আর দখলদারীরা আবারও তৈরি করে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর পূর্ত ভবনে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। কুয়াকাটা সমুদ্র সৈকতে গলফ কোর্স কেন লাগবে সে প্রশ্ন রাখেন রিজওয়ানা। বলেন, মানুষ গলফ খেলতে নয়, সমুদ্র সৈকত দেখতে কুয়াকাটা যান। দ্রুত কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুল করে ফেলার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। বলেন, কোস্টাল লাইনের কত কাছাকাছি স্থাপনা করা যাবে এ সংক্রান্ত একটি পরিকল্পনা করে ফেলতে হবে। রিজওয়ানা জানান, কক্সবাজারে জমি নিয়ে আগ্রাসন চলছে আর খুলনা ও যশোরে পাইপিং করছে চিংড়ি চাষিরা। প্লাস্টিক বর্জ্য বাড়ছে আশঙ্কাজনক হারে, তাই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও ভাবতে হবে বলেন জানান পরিবেশ উপদেষ্টা। গতকালও এসছে আমার কাছে অভিযোগ যে এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে। এটা টম এন্ড জেরির মতো হচ্ছে, আমরা ভাঙি ওরা বানায়, আমরা ভাঙি ওরা বানায়। তো দেয়ার হ্যাজ টু বি পলিটিক্যাল সাপোর্ট ফর দ্যাট, এবং সেই জন্য কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলের অধীনে জোন ABC আপনাদের করে ফেলা উচিত। নরেন্দ্র মোদী, শেখ হাসিনা ও ইসকন মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, ইসকনকে ছেড়ে দিলে হবে না, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মান্না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নতুন বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশে ইসকন আর হিন্দুদের নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন?
শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত খুব বাজে কাজ করেছে বলে মন্তব্য করেন মান্না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। অন্তর্বর্তী সরকার দেশকে সংস্কার করে সুন্দর নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি। আন্তর্জাতিক আদালত তাকে আসামি হিসেবে ডাকে, মোদি আঙ্গুল চুষতে হবে, কিচ্ছু করতে পারবে না। চোখ কান খোলা থাকবেন, কারণ ইসকন যে কি করে আর মোদি যে কি করে তা তো জানি না। শেখ হাসিনাও বসে আছে, তাদের লোকজনও আছে, মিছিল হলেই সেখানে ছাত্রলীগকে পাওয়া যায়। ইনক্লুসিভ সোসাইটির নাম করে তাদেরকে ইউ লেট দেম লুজ, একদম ফ্রি ছেড়ে দেন, এইটা হবে না। মুক্তিযুদ্ধের সময় যেমন নাগরিক ঐক্য তৈরি হয়েছিল, জুলাই বিপ্লবেও জনগণের মধ্যে তেমন ঐক্য তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, দেশের সংবিধানের জন্য বিগত সরকার দানব হয়ে উঠেছিল। দুপুরে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, দেশের শাসন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার করতে হবে, এছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ সময় সংবিধান সংস্কারের কিছু দাবি পেশ করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে, তা আবারও ফেরত আনতে হবে। রাজনৈতিক দল এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয় সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে। জিএম কাদের বলেন, গণভোট ছাড়া কোনো সংবিধান সংশোধন সম্ভব নয়, তবে বিগত সরকার গণভোট ছাড়াই সংবিধানে পরিবর্তন আনে। আগামীতে যেন এমনটা না হয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। আন্দোলনের সময় আস্তে আস্তে সেই ধরনের একটি জাতীয় ঐক্য দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আজকে আমাদের নির্বাচন, আমাদের শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া এই যে বলা হয় 15 বছরের দুঃশাসন ইত্যাদি, এটা কিন্তু আরও পিছনে চলে আসা উচিত। দুঃশাসন আগে হয়েছে এবং সেটা আমি কারো দোষ দিই না, সিস্টেমের কারণে হয়েছে। আমি এটাই বলছি বারংবার যে আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে এবং আমাদের রাজনীতিবিদরা, আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে, অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। যখনই সরকারে গেছি, সরকারের ক্ষমতা বাড়িয়েছি, সরকারের প্রধানের ক্ষমতা বাড়িয়েছি, সেটার থেকে বিভিন্নভাবে ফায়দা লোটার চেষ্টা করেছি। এই কারণেই সংবিধান সংশোধনের প্রশ্ন আসে। আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। বরিশালে সন্ত্রাস বিরোধী সাধারণ আইনজীবীর ব্যানারে আদালত প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আদালতের মূল ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ রাখেন বক্তারা। তারা বলেন, ইসকনের সাথে পতিত স্বৈরাচারী সরকারের দোসররা মিলে দেশে অরাজকতা সৃষ্টি করছে। ইসকনকে নিষিদ্ধের পাশাপাশি সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়িতে এই হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানানো হয়, হাসনাতকে বহর করা প্রাইভেট কারকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর আগে গতকাল বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। গতকালকে একবার হত্যা চেষ্টা করা হয়েছে, গতকালকে ব্যর্থ হয়ে আজকে আবার আরেকটি ট্রাক দিয়ে ওনার গাড়ির উপর আঘাত করা হয়েছে। জ্যামের মধ্যে থাকার কারণে, সামনে জ্যাম সিগন্যাল থাকার কারণে অতি জোরে ধাক্কা দিতে পারে নাই, যার কারণে হচ্ছে হাসনাত ভাই প্রাণে বেঁচে যান। তো এইভাবে মূলত হচ্ছে টার্গেট কিলিং এর মিশনে নেমেছে। যারা লড়াকু সৈনিক আছে সামনের সারির, তাদেরকে হত্যা করে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। আমাদের কয়েকজনের ব্যাপারে বলা হয়েছে যে হচ্ছে আমাদেরকে সেফ থাকতে আমাদেরকে টার্গেট করা হচ্ছে। রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সেরেমনি 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে সামরিক বাহিনী কমান্ড এবং স্টাফ কলেজের গ্র্যাজুয়েশনের সনদ বিতরণ করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে দেশি বিদেশি 267 জন গ্র্যাজুয়েটের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি। এর মধ্যে বাংলাদেশের 210 জন এবং বিদেশি 57 জন অফিসার এই সনদ গ্রহণ করেন। সনদ বিতরণ শেষে সেনাপ্রধান বলেন, দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসিএস এর ভূমিকা অনস্বীকার্য। আর এই কোর্সে অর্জিত প্রজ্ঞা, সংকল্প এবং পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান।
Dear graduating officers, the future of our military and our nation rests on your shoulder. I am confident that you will handle this responsibility with honor, courage, and dedication. Your professionalism, determination, confidence, and respect for others will be evident in everything that you do. খেলাপি ঋণের সংজ্ঞা আরও কঠোর করা হচ্ছে। নতুন সংজ্ঞা অনুযায়ী কোনো ঋণ বা ঋণের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত না হলে পরদিন থেকেই মেয়াদ উত্তীর্ণ হবে। পরিশোধ বা নবায়ন করা না হলে 3 মাস পর্যন্ত ঋণ মেয়াদ উত্তীর্ণ থাকবে। 3 মাস পর থেকে তা খেলাপি হিসেবে চিহ্নিত হবে। বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন এই নির্দেশনা আগামী বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। সার্কুলারে বলা হয়, চলমান ঋণ, কৃষি ঋণ, মেয়াদি ঋণ সহ সব ধরনের ঋণ বা ঋণের কিস্তি 1 এপ্রিল থেকে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত না হলে পরদিন থেকেই তা মেয়াদ উত্তীর্ণ বলে গণ্য করা হবে। নতুন সংজ্ঞায় মেয়াদ উত্তীর্ণের 3টি ধাপ সৃষ্টি করা হয়েছে। আগে ছিল একটি ধাপ। ঋণটিতে যাতে চূড়ান্তভাবে খেলাপি না হয় সেজন্য ব্যাংকগুলোকে তদারকি বাড়াতে এই সব ধাপ বাড়ানো হয়েছে। এতদিনে ব্যাংকিং সেক্টরের উপরে যে আপনার গভর্নেন্সের অভাবে যে অবস্থা, একটা শোচনীয় অবস্থা সৃষ্টি করেছে, ব্যাংকিং সেক্টরটা কিন্তু একটু ডোলড্রামসের মধ্যে আছে। এমতো অবস্থায় এই স্ট্রেসটা কতখানি ব্যাংকগুলো অ্যাবজর্ব করতে পারবে সেটাও কিন্তু একটু দেখার ব্যাপার রয়ে গেছে। চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে টানা 40 দিন অবস্থানের পর এখন অনশন কর্মসূচি পালন করছে সারা দেশের 516টি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা দাবিতে 20 অক্টোবর থেকে কর্মসূচি পালন করেন তারা। এরই মধ্যে কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তারা বলেন, সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 16,246 জন নকল নবিশকে জাতীয়করণের দাবিতে 1982 সাল থেকে চলছে এই আন্দোলন, এবং কিন্তু সরকার আশ্বাস দিলেও কেউ বাস্তবায়ন করেনি। এর দাবি আদায় ছাড়া তারা ঘরে ফিরবে না সেই হুঁশিয়ারিও দেন তারা। তারা জানান সরকারের বিদ্যমান বাজেটের মধ্যে জাতীয়করণ সম্ভব। দাবি নিয়ে আমরা আজ 40 দিন যাবত এই প্রেস ক্লাবে অবস্থান করছি। 35 দিন যাবত আমরা অবস্থান ধর্মঘট পালন করছি এবং আজ 5 দিন যাবত আমরা আমার অনশনে আছি। যদি আমাদের চাকরি জাতীয়করণ হয় ভালো, আর যদি না হয় এখানে আত্মহত্যা দেবো, তবু জাতীয়করণ ছাড়া আমরা ফিরবো না। এনসিএলটি টি20 ভেন্যুতে এসেছে পরিবর্তন। হচ্ছে না মিরপুরের কোনো ম্যাচ, সব খেলাই অনুষ্ঠিত হবে সিলেটে। এনসিএল টি20 শুরু হবে 11 ডিসেম্বর, ফাইনাল হবার কথা 24 ডিসেম্বর। 8 দলের এই টুর্নামেন্ট শুরু হবার কথা ছিল সিলেটে, আর ফাইনাল সহ শেষ ভাগের ম্যাচগুলো হবার কথা ছিল মিরপুর হোম অফ ক্রিকেটে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি, কারণ বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বোর্ডের পরিকল্পনা ছিল আর্মি স্টেডিয়ামে হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান, কিন্তু আর্মি স্টেডিয়ামকে না পাওয়ায় পরিকল্পনা এসেছে বদল। মিরপুরে হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান, আর সে কারণে এনসিএল টি20 সব ম্যাচ সিলেটে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পনেরো বছরের বেশি সময় পর রিয়াল মাদ্রিদকে হারালো লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের 5ম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে আনফিল্ডে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছে অলরেডরা। এছাড়া রাতের অন্যান্য ম্যাচে ইউভেন্টাসকে রুখে দিয়েছে অ্যাস্টন ভিলা, আর দিনেমো জাগ্রোকে 3-0 গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের যারা আমাদের এই অবস্থায় নিয়ে এসেছেন। বিষয়টা বেশ জটিল এই জন্যে যে আমরা তো একটা মুক্তির স্বাদ পেয়েছি। জটিল এই জন্যে যেন মুক্তিকে আমরা কাজে লাগানো, যে আলোচনাগুলো এখানে হয়েছে, যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে, একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা, এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে। এই কাজটাই আমাদের করতে হবে, এবং এই কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে, যারা আমরা মনে করেছি যে এই ফ্যাসিবাদের পতন হওয়া দরকার, ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই
জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকে খুব কষ্ট হয়, দুঃখ হয়। আমি এখানে আসার আগে আমার বাসায় সঞ্জিদা এসেছিল। সঞ্জিদাকে আপনারা অনেকে চেনেন, মায়ের ডাকের সঞ্জিদা। সে তার ভাইকে নিয়ে এসেছিল। সে থাকে আপনার কানাডাতে, সে এসে বলছে স্যার আজকে মন খুব খারাপ। কেন? দর্শক, আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছিলাম আমরা সেখানে। আজমির শরীফ শিব মন্দিরের উপর তৈরি হয়েছে এমন দাবি তুলে হিন্দু সেনার আদালতে যাওয়ার ঘটনায় বাড়ছে উত্তেজনা। তারা চায় এই দরগায় পূজা করার অনুমতি। বুধবার দীর্ঘ শুনানি শেষে ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয়, ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগার কমিটিকে নোটিশ দিয়েছে আদালত। হিন্দু সেনা সংগঠনের পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে আজমির শরীফ কর্তৃপক্ষ। 13 শতকে নির্মিত হয় সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা। এখন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা দাবি করছে এটা তৈরি হয়েছে শিব মন্দিরের ওপর। এ নিয়ে তাদের পিটিশনের উপর আদালতের শুনানি হয় বুধবার। হিন্দু সেনারা চায় আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির ঘোষণা করতে হবে, দিতে হবে পূজার অধিকার। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা দিয়ে সমীক্ষার দাবিও জানায় তারা। রাজস্থানের আজমিরের আদালতে ঐতিহাসিক তথ্য প্রমাণ তুলে ধরার দাবি করেন সংগঠনের প্রেসিডেন্ট বিষ্ণু গুপ্ত। অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সর্দার লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আজমির শরীফ ঘিরে হিন্দু ধর্মীয় খোদাই ও মৃৎশিল্পের নিদর্শন রয়েছে। লম্বা শুনানি হয়েছে, আমাদের তথ্য প্রমাণ নিয়ে জেরা হয়েছে। আদালত আমাদের কথায় সন্তুষ্ট হয়েছে, নির্দেশ আমাদের পক্ষে গিয়েছে। বাদীপক্ষের আইনজীবী জানান, সংখ্যালঘু মন্ত্রণালয়, ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগা কমিটিকে নোটিশ জারি করেছেন আদালত। 3 পক্ষের জবাব চেয়েছেন বিচারক। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে 20 ডিসেম্বর। এ ব্যাপারে আজমির দরগা কমিটি, সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা 3 পক্ষকে নোটিশ দিয়েছেন আদালত। তাদের কাছে পৌঁছে যাবে নির্দেশের কপি। সবাইকে যার যার জবাব দিতে বলা হয়েছে। হিন্দু সেনার দাবি উড়িয়ে দিয়েছে আজমির শরীফের দরগা কর্তৃপক্ষ। এমন পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ তাদের। সম্প্রতি উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি ঘিরে ব্যাপক সংঘর্ষ হয়। সমীক্ষায় বাধা দেয়াকে কেন্দ্র করে ঘটে প্রাণহানি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্প 25% শুল্ক আরোপ করলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে মেক্সিকো। বুধবার এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। তার বার্তা, ওয়াশিংটন শুল্ক বৃদ্ধি করলে তারাও পাল্টা শুল্ক বাড়াবে। এমনকি দেশটির কর্মরত 4 লাখ মার্কিনীকে চাকরিচ্যুত করার হুমকিও দিয়েছেন তিনি। সম্প্রতি দায়িত্ব নেওয়ার প্রথম দিনই মেক্সিকো এবং কানাডার উপর 25% এবং চীনের উপর বাড়তি 10% শুল্ক আরোপ করবেন বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। আর এই ছিল দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টার খবর। পরের ঘন্টার খবর ঠিক দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।